দোকানি সায়েদ নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা। মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ আদালতের। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার নিশ্চিত করেছে ডিএমপি। হিন্দু মুসলিম ভেদাভেদ নেই, সবার সমান অধিকার। ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা দেশের ন্যায় প্রতিষ্ঠায় সহযোগিতা কামনা। দুর্নীতি অনিয়মকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ তাকসিম খান। 15 বছরের ঋণে জর্জরিত ঢাকাওয়াসা। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা গ্রহণ করেছেন আদালত। মামলার আবেদনকে এজাহার হিসেবে গ্রহণ করে মোহাম্মদপুর থানাকে তদন্তের নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। 19 জুলাই পুলিশের গুলিতে মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় আদালতে এই মামলার আবেদন করেন SM আমির হামজা শাতিল। মঈনুদ্দিন আরিফের রিপোর্ট। শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন দমনে দেশে হত্যাযজ্ঞ চালায় স্বৈরাচার শেখ হাসিনা সরকার। গেল 19 জুলাই মোহাম্মদপুরের বছিলায় পুলিশের গুলিতে রাস্তা পার হওয়ার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ। এই ঘটনায় SM আমির হামজা শাতিল নামে এক ব্যবসায়ী বাদী হয়ে নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলার আবেদন করেন। প্রাথমিকভাবে সন্তুষ্ট, কারণ আদালতের একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে আগাতে হবে। আদালত থানাকে বলেছে এজাহার হিসেবে গণ্য করে তদন্ত করবে, থানা বিষয়গুলো দেখবে। বাকি প্রক্রিয়া যেটা আছে, আমি আপাতত সন্তুষ্ট, কিন্তু আমার প্রত্যয় হচ্ছে আমি একদম শেষ দিন পর্যন্ত এই মামলার রেজাল্ট দেখে ছাড়বো ইনশাআল্লাহ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আবেদনের উপর শুনানি করেন। পর্যবেক্ষণ শেষে আবেদনটি এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দেন আদালত। শেখ হাসিনা 1 নম্বর আসামি, তারপর হচ্ছে ওবায়দুল কাদের এবং অন্যান্য যে আসামিরা আছে তারা বিভিন্ন গণমাধ্যমে বা ব্রিফিংয়ের মাধ্যমে তারা পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন এবং ইন্ধন দিয়েছেন। এই জন্য আমরা মামলাটা দায়ের করেছি তাদের বিরুদ্ধে। আর সেটা হচ্ছে পেনাল কোডের 302, 149 এবং 34 ধারায়। এবং বিজ্ঞ আদালত মামলাটি FIR হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে। অজ্ঞাতনামা আসামিও আছে এজাহারে। অভিযোগে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ। মামলা দায়েরের পর বিভিন্ন নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বাদী আমির হামজা। ফ্রান্স এবং UK থেকে 2টা নাম্বার থেকে কল এসছে, তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য কোনো টাকা পেয়েছেন কিনা, এই মামলা কতদূর দেখবেন, শেখ হাসিনাকে আপনি চিনেন কিনা, এই কনসিকোয়েন্স ভোগ করতে পারবেন কিনা, আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব, নানাবিধ কথা। আমি এতে ভীত নই, কারণ আমি জানি যে এরকম ভয়ভীতি দিয়েই তারা গত 17 বছর অন্যায়ভাবে এ দেশটাকে শোষণ করেছে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা হতে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউ মার্কেট থানায় রুজুকৃত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। স্বৈরাচার হাসিনা সরকারের চালানো গণহত্যার বিচার চেয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে বিএনপি। দুপুরে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের কাছে এই চিঠি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় এটিকে ভয়ঙ্কর গণহত্যা উল্লেখ করে সঠিক ও স্বচ্ছ তদন্তের জন্য জাতিসংঘের সহায়তা প্রয়োজন বলে জানান বিএনপি নেতারা। সহকর্মী মাজহারুল ইসলামের রিপোর্ট। স্বৈরাচার সরকারের নির্দেশে হওয়া গণহত্যা স্বচ্ছ তদন্তের জন্য চিঠি নিয়ে মঙ্গলবার দুপুরে বিএনপির 2 নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও শ্যামা উবায়েদ যান জাতিসংঘের বাংলাদেশের আবাসিক প্রতিনিধির কার্যালয়ে। এ সময় গোয়েন লুইসের হাতে তুলে দেওয়া হয় গণহত্যার সুষ্ঠু বিচার দাবি সংবলিত চিঠি।
পরে আমির খসরু মাহমুদ সাংবাদিকদের জানান, শেখ হাসিনা ও তার দোসররা পরিকল্পিতভাবে দেশের মানুষের উপর যে গণহত্যা চালিয়েছে, জাতিকে কলঙ্কমুক্ত করতে অবশ্যই তার সুষ্ঠু বিচার হতে হবে। বাংলাদেশের নাগরিকদের যে হত্যা করা হয়েছে তার একটি নিরপেক্ষ আন্তর্জাতিক মানের স্বচ্ছ তদন্তের মাধ্যমে সম্পূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে এটার উদ্ঘাটন করার জন্য আমরা জাতিসংঘকে অনুরোধ করেছি। এবং জাতিকে কলঙ্কমুক্ত করতে হলে দেশের মধ্যে দেশের বাইরে যে ঘটনার মাধ্যমে হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায় এটাকে জাতির সামনে, বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। এদিকে কোটা আন্দোলনে আহতদের দেখতে এদিন ঢাকা মেডিকেলে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় তিনি আহতদের বেশিরভাগই শিক্ষার্থী জানিয়ে এটিকে বিশ্বের বুকে নজিরবিহীন হামলা ও নির্যাতন বলে উল্লেখ করেন। একটি স্বৈরাচারী সরকার এদেশে নিরীহ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে। ঠিক, শুধু মানুষের উপরে নয়, এখানে বুঝতে হবে এদের মধ্যে সিংহভাগই ছিল কোমলমতি বালক বালিকা, যারা হয় স্কুলে পড়ে, না হয় কলেজে পড়ে, না হয় বিশ্ববিদ্যালয়ে। কোনো সভ্য মানুষ নিরীহ ছাত্রছাত্রীদের উপরে এ ধরনের নির্যাতন করতে পারে সেটা কল্পনাতীত। এদিকে ঢাকা মেডিকেলে আহতদেরকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় তারা আহতদের পাশে থাকার আশ্বাস দেন। যারা এই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, ঢাকা মেডিকেলে রয়েছেন, তারা এই 184 জনের কাছে আমরা জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যেকের জন্য একটা উপহার আমরা পৌঁছে দিয়েছি। রাজধানী সহ সারা দেশে স্বাস্থ্যসেবা এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে শহীদ পরিবারকে এবং আহত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে জামায়াত ইসলামী আমিরের নির্দেশনায় বিভিন্ন স্থানীয় সংগঠন পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে যাবে ইনশাআল্লাহ। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেশের সব মানুষের অধিকার সমান, তাই ধর্মীয় কারণে মানুষে মানুষে বৈষম্য না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বিভক্ত হয়ে নয়, ঐক্যবদ্ধ হয়ে ধৈর্য সহকারে নতুন সরকারকে সহযোগিতা করতে হবে। মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শামীম আক্তারের প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মঙ্গলবার দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় ধর্ম উপদেষ্টা AFM খালিদ হাসান ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন। মন্দিরের পূজা মণ্ডপ ঘুরে দেখেন তারা। পরে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বিচার চান তারা। অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় এই বাংলাদেশ এগিয়ে যাক। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানে পচন ধরেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সবার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্র ও বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি, যেটা আমরা এক পরিবার। এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ। ধর্মীয় নেতাদের ক্ষোভ নিয়ে চিন্তা না করার আহ্বান জানান তিনি। বলেন, সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনবে। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমরা বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। এই যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু করি, আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, আমাদের মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড ধৈর্য ধরে দেখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জানান, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছেন তারা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। পুলিশ আত্মবিশ্বাসী হয়ে কাজ শুরু করলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে রাজশাহী সেনানিবাসের অতিথি ভবনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জ পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি একথা জানান। তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের উপর বহির্বিশ্বের কোনো চাপ নেই। রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। এ সময়ে দল, মত, ধর্মবর্ণ নির্বিশেষে
নির্বিশেষে জীবন ঝুঁকিতে থাকা সকলকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট হবে, তারা যখন কনফিডেন্ট হয়ে যাবে তখনই আমরা চলে যাব। আমরা এই সরকারকে সর্বতোভাবে সাহায্য করব। সরকার কিছু সংস্কার করতে চাচ্ছে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করব। 4 দফা দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামেও রেজিস্ট্যান্স উইক পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, শিক্ষার্থীদের 4 দফাগুলো আমাদের জানাবেন, সেই আন্দোলনের বিস্তারিত সম্বন্ধেও জানতে চাই আপনার কাছে। যে শিক্ষার্থীরা যে 4 দফা দাবিতে আন্দোলন শুরু করেছে সেটি আজ বিকাল 3টা থেকে চট্টগ্রাম নগরের 16 রেস্টুরেন্ট থেকে তারা মিছিল বের করে তারপর তারা নগর 2 নম্বর গেট এসে একটি সমাবেশ করেছে। সমাবেশ থেকে আসলে যে আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা নিহত হয়েছে তাদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি তারা তাদের জন্য তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করে। তাদের যে 4 দফা দাবি, সেই দাবিগুলোর মধ্যে হচ্ছে যে আওয়ামী সরকারের আমলে এই যে আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন এবং যারা এই নিহতের নেপথ্যে যারা ছিলেন তাদের জন্য দ্রুত বিচার করা এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে বিচারের আওতায় আনা হয়। পাশাপাশি এই অভ্যুত্থানের পর যে নতুন সরকার গঠিত হয়েছে বা তারা বলছে যে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনের পরে যে সংখ্যালঘুদের উপরে হামলা করা হচ্ছে, আওয়ামী যারা নেতাকর্মী রয়েছেন তারা এবং তাদের শরীর যে দলগুলো রয়েছে তাদের ইন্ধনে যে সংখ্যালঘুদের উপর হামলা করা হচ্ছে বা বিভিন্নভাবে গুজব ফেরানো হচ্ছে, তাদেরকে যেন খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি আন্দোলনের সময় সরকারের যারা বিভিন্ন স্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী যারা এই আন্দোলনের নেপথ্যে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, যারা হামলা চালিয়েছে, মামলা দিয়েছে, তাদেরকে যেন চিহ্নিত করে দ্রুত অপসারণ করতে হবে এবং পাশাপাশি তাদের নিয়োগ পর্যন্ত বাতিল করতে হবে। এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব শিক্ষার্থীরা ছিলেন তাদের সুরক্ষায় যতগুলো কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়ার কথা বলছেন শিক্ষার্থীরা। পাশাপাশি আমরা আজকেও দেখেছি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মানতে এবং তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, চট্টগ্রামে যারা আহত হয়েছেন বা এখন পর্যন্ত আমরা যে 2জন নিহত হয়েছেন সেই নিহতদের পরিবারের কাছে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছেন তারাও কিন্তু তাদের পরিবারের সাথে গিয়ে দেখা করেছেন, কথা বলেছেন এবং তাদের পরিবারকে যতটুকু সহযোগিতা করার দরকার এবং সেটা করবে এবং পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয়ক রয়েছেন তাদের সাথে প্রতিদিনই দফায় দফায় বৈঠক হচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে তারা যোগাযোগ করছেন যেন ধীরে ধীরে তাদের যে আন্দোলন কার্যক্রম সেটা যেন তারা চালিয়ে নিতে পারে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী AKM নাজিম, শিক্ষার্থীদের 4 দফা দাবি সম্বন্ধে জানাচ্ছিলেন। উন্নয়ন প্রকল্পে গুরুত্ব দিতে হবে জনস্বার্থ, তা নিশ্চিত করা না গেলে মেগা প্রকল্পের অর্থ ছাড় নিয়ে ভাববে সরকার। মঙ্গলবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি কমাতে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। নূপুর মাহমুদের রিপোর্ট। গেল কয়েক বছরে দেশের উন্নয়ন কর্মসূচির আকার বাড়লেও বড় প্রশ্ন ব্যয় ব্যবস্থাপনায়, ফলে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। আবার শুরু হয়েছে প্রকল্পের বিদেশি ঋণের অর্থ পরিশোধের চাপও, যা সামলে নেয় অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। করণীয় নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পরিকল্পনা উপদেষ্টা। এতদিন লুকোচুরি করলেও এদিন অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন পরিকল্পনার সচিব। জানান, যাচাই বাছাই ছাড়া প্রকল্প নেওয়ার কারণেই কমছে কৃষি জমি, থাকছে না সমন্বয়। বৈঠক শেষে উপদেষ্টা জানান, সতর্ক হতে হবে অর্থ ব্যবস্থাপনায়। জনগুরুত্বপূর্ণ না হলে মেগা প্রকল্পের অর্থায়ন নিয়ে চিন্তা করবে সরকার। মূল্যস্ফীতি কমাতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব আর চাঁদাবাজি বন্ধে পদক্ষেপেরও কথা জানান তিনি। বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো প্রশাসনিক ব্যয় বলুন, দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন গ্র্যান্ট দুটোই। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানান, হচ্ছে না প্রকল্পে বিদেশি ঋণের যথাযথ ব্যবহার। ঋণ পরিশোধ নিয়ে এখনই উদ্বেগ নেই বলে জানান উপদেষ্টা, তবে ঋণ গ্রহণের ক্ষেত্রে দেখে নিতে হবে শর্ত। এতটা খারাপ অবস্থা না, এটা হচ্ছে কি ম্যানেজমেন্টটা হ্যান্ডলিংটা একটু মোটিভেশন দেবে অন্যরকম ছিল। আর আমরা যা করবো যা যা পাওনা আছে, নিজের কিস্তিতে দিতে হয় দিয়ে দেবো।
আর আমাদের প্রতিষ্ঠানের কিন্তু স্থিতি কিন্তু জিডিপির খুব বিরাট অংশ না, এটা কিন্তু মনে রাখতে হবে। চলতি অর্থ বছরে এডিপিতে বরাদ্দ 2,65,000 কোটি টাকা, যেখানে রয়েছে 1,500-এর মতো প্রকল্প। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন পলাতক হাসিনা সরকারের আস্থাভাজন ঢাকা ওয়াসার এমডি তাকসিমে খান। দীর্ঘ 15 বছর একই পদে থেকে নিজের পকেট পুরে ঋণে জর্জরিত করেছেন প্রতিষ্ঠানকে। তাকসিমে খানের অনিয়ম ও দুর্নীতি নিয়ে রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্ট। 5 বছর পর পর শেষ হয় সরকারের মেয়াদ, কিন্তু শেষ হয় না ঢাকা ওয়াসার এমডি তাকসিমে খানের মেয়াদ। ওয়াসার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির ট্যাপ খুলে দেওয়া তাকসিম টানা 15 বছর ধরে বহাল আছেন একই পদে। প্রস্তাবটা হচ্ছে যে গ্যাপ প্রতিষ্ঠানটির সেবার মান না বাড়লেও তার বেতন ভাতা বেড়েছে কয়েক দফা। 1,25,000 টাকা বেতনে চাকুরি শুরু করা তাকসিম এখন পান 6,25,000 টাকা। যুক্তরাষ্ট্রে তার রয়েছে 14টি বাড়ি, এমন সংবাদও এসেছে গণমাধ্যমে। তাকে নিয়ে নানা সময় আলোচনার ঝড় বইলেও পাত্তা দেননি তাকসিম। এমনকি আদালত অবমাননার রুল জারি হলেও দমানো যায়নি অসাধু এই কর্তাকে। এই 14 বাড়ি এটা সর্ববৃহৎ মিথ্যা এবং হাস্যকর। একটি টাকাও আমি অসৎ উপায় অবলম্বন করিনি। আমার ওয়াইফ এবং ছেলে যা আয় করে তা দিয়ে আমার মতো 2-4 জনকে তারা পুষতে পারে। তাদের এইখানে মাঝে মাঝে আমাকে এমনি যারা গিফটি সহযোগিতা তারা আমাকে করে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত তাকসিমের দাপটে কেউ এতদিন মুখ না খুললেও পট পরিবর্তনের সাথে সাথে প্রকাশ্যে আসতে শুরু করেছে তার সব অপকর্মের খবর। প্রতিষ্ঠানটির অনেকেই বলছেন তিনি ছিলেন ওয়াসার রাজা, তার বিরুদ্ধে মুখ খুললেই নেমে আসতো অসহনীয় গজব। এমডি হিসেবে প্রথমবার দায়িত্ব গ্রহণের পর সরকার প্রধানকে বুঝিয়ে পানি শোধনাগার করতে বড় বড় প্রকল্প নেন তিনি। দাতা সংস্থা থেকে নেন বড় অঙ্কের ঋণ। 2009 সালে যখন দায়িত্ব নেন তখন গভীর নলকূপের সংখ্যা ছিল 450। বর্তমানে সেই গভীর নলকূপের সংখ্যা 950, অর্থাৎ ভূগর্ভস্থ পানির উৎস আরো বেড়েছে। তবে থেমে নেই তার বড় প্রকল্প নেওয়ার প্রবণতা। প্রজেক্টে যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে তো 13 বছরেও কি একটা প্রমাণ হলো না যে আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম? দুদক বা সংস্থাগুলো তো এর আগেও তদন্ত করেছে, কই তদন্ত রিপোর্টে তো একটা আসেন। কোনো ডেভেলপমেন্ট পার্টনারই তো কোনো সময় এইরকম প্রশ্ন তুলে নেই। তদন্ত তো দূরেরই কথা, প্রশ্নই তো তুলে নাই। তাহলে এই প্রশ্নটা কারা তুলে, কেন তুলে? তারাই তুলে যাদের স্বার্থে লাগে। ঢাকাবাসীকে পানির চাহিদা মেটানোর কথা বলে 2019 সালের জুনে পদ্মা জলদিয়া পানি শোধনাগার প্রকল্প উদ্বোধন করেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের সময় জানানো হয় এই পানি শোধনাগার থেকে দৈনিক পাওয়া যাবে 45 কোটি লিটার বিশুদ্ধ পানি, কিন্তু এখন পর্যন্ত এই পরিমাণ পানি সরবরাহের মতো কোনো রেকর্ড দেখাতে পারেনি ওয়াসা। 3,670 কোটি টাকার এই প্রকল্প থেকে পানি মিলছে লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম। গেল 2023 সালে আফতাবনগরে দাসের কান্দি পয়ঃবর্জ্য শোধনাগার প্রকল্পের উদ্বোধন করেন শেখ হাসিনা। ঢাকা শহরের পয়ঃবর্জ্যের কথা বললেও বাস্তবে নেওয়া হচ্ছে ড্রেনেজ বর্জ্য। এটিও তাকসিমের শুভঙ্করের ফাঁকি বলে মনে করছেন অনেকে। মেগা প্রজেক্টের নামে অন্তত 25,000 কোটি টাকা ঋণ নিয়ে নিজের আখের গুছিয়েছেন তাকসিম। প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফার দাবি এই ঋণ পরিশোধ করা ওয়াসার পক্ষে অসম্ভব, কারণ সবটুকু লাভের গুড় চলে গেছে এমডি তাকসিমের পেটে। এইসব নিয়ে আমরাও একটু বিব্রত হয়ে থাকি। উদ্যোগ নেওয়া সহজ না, বা একটু বিদেশে যাচ্ছেন। আমরা যদি ওনাকে চাই, যদি প্রয়োজন মনে করি, তাহলে হয়তো জয়েন করতে পারি। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উধাও তাকসিমে খান। পতনের পরদিন অফিস খুললেও যাননি তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য বলছে দেশ ছেড়ে যাননি দুর্নীতির বরপুত্র তাকসিম। তবে দেশের ঠিক কোথায় রয়েছেন এ নিয়ে পাওয়া যায়নি কোনো তথ্য। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। পুলিশ প্রশাসন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কর্মকর্তারা পদত্যাগ করলেও বহাল তবিয়তে হাসিনা সরকারের পাতানো নির্বাচনের কারিগর নির্বাচন কমিশন। তবে অন্তর্বর্তী সরকার চাইলে পদত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন সিইসি সহ কমিশনের শীর্ষ কর্মকর্তারা। আর বিশেষজ্ঞরা বলছেন দৃষ্টান্ত স্থাপনে শুধু পদত্যাগ নয়, তাদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি। নূপুর মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
সরকার পতনের পর সরকারি বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক পড়ে। প্রধান বিচারপতি সহ অনেককেই পদত্যাগ করতে বাধ্য করেন ছাত্র জনতা। তবে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পাতানো নির্বাচনের মূল কারিগর নির্বাচন কমিশনে চলছে স্বাভাবিক কার্যক্রম। চাপা উত্তেজনা থাকলেও সিইসি সহ সব কর্মকর্তাই নিয়মিত অফিস করছেন। পদ ছাড়ার বিষয়ে সরাসরি মুখ না খুললেও অন্তর্বর্তী সরকার চাইলেই পদত্যাগে প্রস্তুত তারা। যদিও বিশেষজ্ঞরা বলছেন নৈতিকতার জায়গা থেকে অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল তাদের। শেখ হাসিনা সরকারের আমলে তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন আয়োজনে অংশীদার হয়েছেন। তাদের সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন তাদেরকে দায়বদ্ধতার আওতায় আনতে হবে। তারা যে অন্যায় করেছে, অনেকগুলো নির্বাচন তারা বিতর্কিত নির্বাচন করেছে, বেশ কয়েকটা দলকে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নিবন্ধন দিয়েছে এবং তারা নির্বাচনের নামে প্রহসন করেছে। তো তাদেরকে এই যে এগুলো হলো নির্বাচনী অপরাধ, এই নির্বাচনী অপরাধের জন্য তাদেরকে দায়বদ্ধ করতে হবে, তাদেরকে বিচারের আওতা আনতে হবে এবং তাদের যথাযথ শাস্তি হওয়া দরকার বলে আমি মনে করি। তবে নির্বাচন কমিশনে থমথমে অবস্থা বিরাজ করলেও এনআইডি সংশোধন সহ অন্যান্য সেবা কার্যক্রম চলছে স্বাভাবিক নিয়মে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।